পাঠ 7 ও 8 ধাতু ও ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা নিয়ে আলোচনা করব। এর আগে তোমরা অবশ্য জেনেছো যে ধাতুসমূহ সাধারণত বিদ্যুৎ পরিবাহী এবং অধাতুসমূহ বিদ্যুৎ অপরিবাহী বা কুপরিবাহী হয়। এখন তোমরা নিজেরাই দেখবে কিভাবে ধাতুসমূহ বিদ্যুৎ পরিবাহী হিসেবে অধাতুসমূহ বিদ্যুৎ অপরিবাহী হিসেবে কাজ করে। কাজটা হলো ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা পর্যবেক্ষণ। প্রয়োজনীয় উপকরণ একটি ব্যাটারি, এই যে একটি ব্যাটারি, একটি বৈদ্যুতিক বাল্ব, এই একটি বৈদ্যুতিক বাল্ব, দুটি বৈদ্যুতিক তার, এই একটা বৈদ্যুতিক তার, এই একটা বৈদ্যুতিক তার, স্টিলের চামিচ, অ্যালুমিনিয়ামের টুকরা, রাবার, কাঠ ও প্লাস্টিকের চামিচ। আসো দেখি, ব্যাটারি নাও, এই একটা ব্যাটারি নিলাম। ব্যাটারি নেওয়ার পরে আসো দেখি, ব্যাটারি এক প্রান্তে দেওয়া আছে কি ধনাত্মক চার্জ বা পজিটিভ, এই যে পজিটিভ। অপর প্রান্তে দেওয়া আছে ঋণাত্মক চার্জ, এই যে ঋণাত্মক চার্জ। একটি তামার তার ব্যাটারি এক প্রান্তে এবং অপর প্রান্তে আটকিয়ে দাও। একটা তামার তার এই প্রান্তে একটা দিলাম আর এই প্রান্তে একটা আটকিয়ে দিলাম। তোমাদের যে কোনো একজন বৈদ্যুতিক বাল্বটি নাও, নিলাম। লক্ষ্য করো, বাল্বের যে প্রান্ত আমরা সকেটে প্রবেশ করাই সে প্রান্তে দুই পাশে একটু উঁচু করে বসানো দুটি লক্ষ্য করো, বাল্বের যে প্রান্তে আমরা সকেটে প্রবেশ করাই সে প্রান্তে দুই পাশে একটু উঁচু করে বসানো দুটি ধাতব সংযোগ বিন্দু বা মোটা তারের মতো সংযোগ বিন্দু আছে। অর্থাৎ এই বাল্বের এই পাশে দুই প্রান্তে তার সংযোগ দেওয়ার একটা ব্যবস্থা আছে। এবার দুটি তারের একটি খোলা প্রান্ত, মানে এইখানকার এক খোলা প্রান্তটা আর ওই পাশে খোলা প্রান্তটা ওই প্রান্তের সাথে সংযোগ করে দিয়ে দিতে হবে। তাহলে কি হলো, কি দেখতে পাচ্ছ, বাল্বটি জ্বলে উঠেছে। কারণ তামার তার বিদ্যুৎ সুপরিবাহী বলে এটি ব্যাটারি থেকে বিদ্যুৎ পরিবহন করে বাল্বে পৌঁছে দেয়, আর সে কারণে বাল্ব জ্বলে ওঠে। যদি তামার তার বিদ্যুৎ পরিবাহী না হতো তাহলে বিদ্যুৎ পরিবহন হতো না, ফলে বাল্বও জ্বলতো না। এবার তার দুটি সংযোগ খুলে দিয়ে আমি আবার বলতেছি, যদি তামার তার বিদ্যুৎ পরিবাহী না হতো তাহলে বিদ্যুৎ পরিবহন হতো না, ফলে বাল্বও জ্বলতো না। এবার তার দুটি সংযোগ খুলে এদের মাঝে লোহা, অ্যালুমিনিয়াম ইত্যাদি দিয়ে সংযোগ দাও। কি করে দেখো, হ্যাঁ, লোহা, অ্যালুমিনিয়াম এরাও বিদ্যুৎ সুপরিবাহী, বাল্বটি জ্বলে উঠবে। এরপর কাঠের টুকরো, প্লাস্টিক, রাবার ইত্যাদি দিয়ে, মানে কাঠের টুকরা, প্লাস্টিক, রাবার ইত্যাদি দিয়ে দুটো তারের সংযোগ দাও। এখন কি বাল্বটি জ্বলবে? না, জ্বলবে না। কারণ রাবার, প্লাস্টিক, কাঠের টুকরা বিদ্যুৎ অপরিবাহী হয়, এটি ব্যাটারি থেকে বিদ্যুৎ চার্জ পরিবহন করতে পারতেছে না, ফলে বাল্বটি জ্বলতেছে না। এবার আসো দেখি আমরা এর পরবর্তীতে অন্য একটি এক্সপেরিমেন্টে যাই। পাঠ 9 এবং 11 গলনাঙ্ক এবং হলো স্ফোটনাঙ্ক। যে তাপমাত্রায় কোনো বস্তু গলে সেটা হলো এই বস্তুর গলনাঙ্ক, গলে তরলে পরিণত হয়। আর যে তাপমাত্রায় কোনো বস্তু ফুটে যায় অর্থাৎ বাষ্পে পরিণত হয় তখন ওইটা হলো তার স্ফোটনাঙ্ক। এটা প্রমাণের জন্য একটা বিকার, মোম, থার্মোমিটার, টেস্ট টিউব, স্পিরিট ল্যাম্প, এটা হলো বিকার। তার মোমটা দেওয়া হয়েছে টেস্ট টিউবের ভিতরে, এটা হলো টেস্ট টিউব, এটা হলো থার্মোমিটার, আর এটা হলো মেথিলিড স্পিরিট ল্যাম্প। এখন পদ্ধতিটা হলো টেস্ট টিউবে কিছু ছোট ছোট মোমের টুকরা নাও, বিকাটিতে পানি নিয়ে স্পিরিট ল্যাম্পের উপর রাখো। অর্থাৎ এই বিকাটিতে পানি নিলাম, টেস্ট টিউবে ছোট ছোট মোমের টুকরা নিলাম, তারপর এই টেস্ট টিউব দুইটা, এই টেস্ট টিউব আর
এই থার্মোমিটারকে স্ট্যান্ডের সাহায্যে এমনভাবে দিতে হবে যাতে টেস্ট টিউবের এই নিচুর অংশটা বিকারের তলায় না লেগে থাকে, এবং এই থার্মোমিটারও বিকারের তলায় না লাগে, কিন্তু তারা যেন পানির মধ্যে ঠিক অবস্থা থাকে, কিন্তু বিকারের গায়ে যেন কোনোভাবে স্পর্শ না করে। এবার আমরা কি করব, মেথিলেটেড স্পিরিট ল্যাম্প দিয়ে উত্তপ্ত করতে, তার মানে এখানে আগুন দিব, এখন হিট হতে থাকবে, হিট হতে থাকবে। এবং হিট হওয়ার সময় তোমাকে একটু খেয়াল রাখতে হবে যে মোমবাতি গলতেছে কিনা। মোমবাতি যদি গলতে থাকে তাহলে তুমি তোমার এই থার্মোমিটারের পার্টটিও ভালোভাবে খেয়াল করো। দেখতে পাবে কি, দেখতে পাবে থার্মোমিটারের তাপমাত্রা 57°C কাছাকাছি আসলে মোমের অবস্থা খুব ভালোভাবে খেয়াল করো। সেটা কি, মোম কি গলে যাচ্ছে? মোম গলা শুরু হলে থার্মোমিটারের তাপমাত্রা দেখো কত তাপমাত্রা আছে। এই যে 57°C তাপমাত্রা সেলসিয়াস, এই 57°C হলো মোমের গলনাঙ্ক। তার মানে যে তাপমাত্রায় আমি বলেছিলাম যে তাপমাত্রা কোনো কঠিন পদার্থ গলে তরলে রূপান্তরিত হয়, ওই তাপমাত্রাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। মোমের মতো প্রতিটি কঠিন পদার্থের একটি গলনাঙ্ক আছে। তোমরা বরফের গলনাঙ্ক এভাবে বের করতে পারো। আচ্ছা, তো যাই হোক গেল এইবার এই এক্সপেরিমেন্টটা। তারপরে আরেকটা এক্সপেরিমেন্ট আসো দেখি, স্ফোটনাঙ্ক। স্ফোটনাঙ্ক কি, কোনো পাত্রে পানি নিয়ে তাপ দিতে থাকলে কি ঘটে, পানির তাপমাত্রা বাড়তে থাকে। হ্যাঁ, তাই এক পর্যায়ে ফুটতে শুরু করে মানে বলক উঠতে থাকে। সুতরাং যে তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে সে তাপমাত্রাই হলো ওই পানির স্ফোটনাঙ্ক। পানির ন্যায় প্রতিটি তরল পদার্থের একটা নির্দিষ্ট স্ফোটনাঙ্ক আছে। চলো আমরা পানির স্ফোটনাঙ্ক নির্ণয় করি। এখন এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমরা কি করব, প্রয়োজনীয় উপকরণ একটা বিকার নিব, বিকারে পানি নিব, তারপরে একটি টেস্ট টিউব নিব, এই যে টেস্ট টিউব, তারপরে থার্মোমিটার নিব, মেথিলেটেড স্পিরিট ল্যাম্প নিব। পদ্ধতি, পাত্রের অর্ধেক ভরে পানি নেওয়া হলো, স্পিরিট ল্যাম্পের উপরে বিকারটি বসাবো। স্পিরিট ল্যাম্পের উপরে ওই যে তার দালি দিয়ে ত্রিপদী স্ট্যান্ডের উপরে তার দালি দিয়ে তার উপরে আমরা কি বিকারটি বসালাম। এবার তাপ দাও, এই মেথিলেটেড স্পিরিট ল্যাম্পের মধ্যে তাপ দেওয়া শুরু করবো। থার্মোমিটারের তাপমাত্রা লক্ষ্য করো, থার্মোমিটার লক্ষ্য করতে বলতে কত তাপ উঠতেছে। থার্মোমিটারের তাপমাত্রা 95°C হলে সতর্কভাবে বিকারের পানিও থার্মোমিটার দিয়ে খেয়াল করবা। অর্থাৎ যখন এই থার্মোমিটারে যে দাগকাটা দেখা যাচ্ছে তার তাপমাত্রা যখন 95°C হবে তখনই খেয়াল করা শুরু করবে। পানি ফুটতে শুরু করলে থার্মোমিটার তাপমাত্রা দেখো, এই তাপমাত্রা হলো পানির স্ফোটনাঙ্ক। অর্থাৎ ফুটতে শুরু করলে কীভাবে বুঝবে, যখন দেখবে যে পানি বলক উঠতেছে, বুদবুদ উঠতেছে, তখনই মনে করো পানি ফোটা শুরু হচ্ছে। এই তাপমাত্রা কত, এই তাপমাত্রা হলো 100°C। এইভাবে তোমরা কি করতে পারো, অন্য অন্য তরল পদার্থের স্ফোটনাঙ্ক বের করতে পারো। এখানে বলছে যে ইথার বা স্পিরিটের স্ফোটনাঙ্ক নির্ণয় করতে পারো। তবে জৈব পদার্থ দাহ্য, ইথার বা স্পিরিট হলো একটা খুবই দাহ্য পদার্থ। এটাকে সরাসরি এরকম পাত্রে নিয়ে কখনো হিট দেওয়া যাবে না। এই জন্য কী করতে হবে, একটা অ্যালুমিনিয়ামের পাত্র বা যে কোনো একটা পাত্র নিব, নেওয়ার পরে তার মধ্যে পানি নেব। পানি নেওয়ার পরে আমরা যেটার মধ্যে এই রাখবো, ইথার বা এই স্পিরিট রাখবো, সেই স্পিরিট সেই বোতলের মধ্যে বা কাঁচের পাত্রে বা টেস্ট টিউবের মধ্যে আমরা সেই পানির মধ্যে দিব। তারপর পানির মধ্যে হিট দিব, ওর মধ্যে ঠিক অনুরূপভাবে টেস্ট টিউবও দিব। তারপরে হিট দেওয়ার পরে যখন পানি উত্তপ্ত হবে এই টেস্ট টিউবটা কিন্তু পানির মধ্যে থাকবে না, এই টেস্ট টিউবটাও পানির মধ্যে থাকবে না। এবং তোমার আমি বিষয়টা বলতেছি যে এই টেস্ট টিউবটা অর্থাৎ বলা চলে যে একটা অ্যালুমিনিয়ামের পাত্রে পানি নিয়ে তার মধ্যে আমরা আরেকটা কাঁচের পাত্র নিয়ে সেই কাঁচের পাত্র আমরা কি করব,
ইথাইল অ্যালকোহল বা ইথার বা স্পিরিট নিব, নেওয়ার পরে সেইখানে ঠিক এরকম করে থার্মোমিটার দিয়ে পানির মধ্যে হিট দিব। কারণ পানি নিয়ে না, পানির মধ্যে সরাসরি হিট না দিয়ে যদি আমরা ওই ইথার বা স্পিডে হিট দিই, ইথারের স্পিড ধার্য হয়, ওটা দুর্ঘটনা ঘটবে বা আগুন ধরে যেতে পারে। এই জন্য পানির মধ্যে হিট দিলে পানি উত্তপ্ত হবে এবং একটা পর্দায় দেখা যাবে যে তোমার ওই বুদবুদ উঠতেছে, ইথার বা এই স্পিডের মধ্যে বুদবুদ উঠতেছে বা এখানে ফুটতে শুরু করেছে। তখন আমরা স্পিড কি বলে থার্মোমিটার দিয়ে খেয়াল করব কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থার্মোমিটারে ওঠার পরে এই স্পিডের মধ্যে কি বলে বুদবুদ উঠতেছে বা স্পিডটা বা ইথারটা ফুটতেছে, তখনই বোঝা যাবে ওখার স্ফোটনাঙ্ক কত। অর্থাৎ যে তাপমাত্রায় থার্মোমিটারের যে তাপমাত্রায় ইথার বুদবুদ তৈরি করবে বা ফুটতে শুরু করবে, সেটাই হলো ইথারের স্ফোটনাঙ্ক। তো এরপরে দেখি আবার আসো আঘাতে ধাতু ও ধাতুর পরিবর্তন। আঘাতে ধাতু ও অধাতুর পরিবর্তন। ধাতুতে আঘাত করলে কিন্তু তোমার শব্দ হয়, অধাতুতে আঘাত করলে শব্দ হবে কিন্তু সেরকম শব্দ হবে না, ঝনঝনে হবে না। ধাতুতে আঘাত করলে সহজে ভাঙে না, তবে অধাতুতে আঘাত করলে সহজেই ভেঙে যায়। কাজ যেহেতু আঘাতের, আসো দেখি আঘাতে ধাতু ও ধাতুর পরিবর্তন পর্যবেক্ষণ। প্রয়োজনীয় উপকরণ: লোহার একটা প্লেট নিলাম, লোহা নিতে পারি, কাঁসা বা তামার পাত্র নিতে পারি, একটা হাতুড়ি। এক হাতে লোহার প্লেট নিয়ে হাতুড়ি দিয়ে আঘাত করা, কি ঘটল? লোহার প্লেটটি আঘাতের ফলে ভেঙে গেল? না, ভেঙে গেল না। একইভাবে তোমরা তামার পাত্রটিকে নিয়ে হাতুড়ি দিয়ে আঘাত করা, কি ঘটল? আমরা অবশ্য এটাকে আরও ভালোভাবে এই ঘটনাটা, এই লোহা হাতুড়ি, এই ঘটনাটা আমরা স্কুলে যে বেল আছে, সেই বেলটাকে যদি হাতুড়ি দিয়ে আঘাত করা হয় শব্দ হয় কিন্তু ভাঙে না। তেমনি গন্ধক, কয়লা, এগুলো নিয়ে আমরা হাতুড়ি দিয়ে যদি আঘাত করি তাহলে কি করবে? গন্ধক কয়লাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কারণ তারা হলো অধাতু। অপরপক্ষে লোহা আর তামার প্লেটে বা স্কুলের ঘন্টার মধ্যে আঘাত করার পর ঝনঝন শব্দ করলো, ভাঙল না, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে আঘাতে ধাতব পদার্থে সাধারণত ঝনঝন শব্দ করে, খুব সহজে ভাঙে না, অর্থাৎ ধাতুসমূহ ভঙ্গুর নয়। অপরদিকে সালফার, কার্বন ভেঙে যাবে, ঝনঝন শব্দ হবে না, কারণ তারা হলো কি? অধাতু। এখন সাবধানতার বিষয় আছে, তোমরা সালফার এবং কার্বন এইগুলোকে ব্যবহার করবে সাবধানে, কারণ চোখে গেলে চোখের অপূরণীয় ক্ষতি হতে পারে। এই জন্য এটি ব্যবহারে খুবই সাবধান থাকবে। এরপরে আরেকটা এক্সপেরিমেন্ট আসো, হিমাঙ্ক। হিমাঙ্ক মানে যে তাপমাত্রায় তোমার কোনো বস্তু বরফে পরিণত হয় সেটাকে তার হিমাঙ্ক বলে। আমরা জন্মদিনে বা বিদ্যুৎ চলে গেলে মোমবাতি জ্বালাই। এখানে কি ঘটে? মোমবাতির একটি অংশ পুড়ে আলো দেয় আর বাকি অংশ, আরেকটি অংশ পুরো আগুনে জ্বলে মোমবাতি গা বেয়ে পড়তে থাকে, যা কিছু পরে আবার জমে কঠিন মোমে পরিণত হয়। তরল মোম থেকে কঠিন মোম পরিণত হওয়ার প্রক্রিয়া হলো কঠিনীভবন। মোট কথা হলো, তরল মোম থেকে কঠিন মোম পরিণত হলে এটা হিমাঙ্ক। যে তাপমাত্রায় তরল মোম জমে কঠিন হয়ে যায় তাকে তার এই মোমের হিমাঙ্ক। পানি যে তাপমাত্রায় জমে বরফে পরিণত হয় তাকেও পানির হিমাঙ্ক বলে। মোমের ন্যায় প্রতিটি তরল পদার্থের ক্ষেত্রেই এরকম হিমাঙ্ক আছে। তাহলে এই হিমাঙ্কের নির্ণয় প্রয়োজনীয় উপকরণ: একটি টেস্ট টিউব, একটি বিকার, একটি স্ট্যান্ড, কিছু মোম, পানি ও একটি থার্মোমিটার, স্পিড ল্যাম্প, তারদালির ভারদালি আছে, তারদালি, ত্রিপদী স্ট্যান্ড ও ক্লেপ। টেস্ট টিউবে কিছু মোম নাও, নেওয়ার পরে নিলাম মোম,
বিকারের তিন চতুর্থাংশ ভরে নিলাম। ত্রিপদী স্ট্যান্ডের উপর তারদালি রেখে তারদালিতে উপর বিকারটা বসাইলাম। টেস্ট টিউবটি বিকারের পানি চিত্রের মতো করে ডোবাও। এই যে টেস্ট টিউবটা দিলাম, কিন্তু তার মধ্যে কি নিয়েছি? মোম নিয়েছি। স্পিড ল্যাম্প দিয়ে মোম পুরোপুরি না গলা পর্যন্ত বিকারের তলায় তাপ দিতে থাকো। এবার থার্মোমিটার টেস্টের ভিতরে প্রবেশ করাও, যাতে নিচের গলন্ত মোমে ডুবে দেয়। অর্থাৎ গলন্ত মোমে থার্মোমিটারটা এখন গলন্ত মোমের মধ্যে আছে। থার্মোমিটার সহ টেস্ট টিউবটি বিকার থেকে তুলে এনে স্ট্যান্ডের সাথে আটকে রাখো। এরকম স্ট্যান্ডের সাথে আটকে রাখতে হবে। টিস্যু পেপার দিয়ে টেস্ট টিউবটি মুছে ফেলতে হবে। থার্মোমিটার তাপমাত্রা খেয়াল করো। যে মুহূর্তে মোম জমে যাওয়ার শুরু করলো সেই মুহূর্তে তাপমাত্রা কত? হ্যাঁ, আমরা দেখলাম মোমবাতি গলে গেল, আবার মোমবাতি তোমার জমেও গেল। আমরা গলন্ত মোমবাতির মধ্যে কি দিয়েছিলাম? থার্মোমিটার প্রবেশ করেছিলাম। এখন যে তাপমাত্রা, যখন মোমবাতিটি থার্মোমিটারের গায়ে জমতেছিল ওই সময়ের তাপমাত্রা কি আসো দেখি নেই। কত তাপমাত্রায়? মোম 57 ডিগ্রি সেলসিয়াস। কত? 57 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, ঠিক তাই। এই তাপমাত্রা অর্থাৎ 57 ডিগ্রি সেলসিয়াস হলো মোমের হিমাঙ্ক। তোমরা মোমের গলনাঙ্ককেও পেয়েছিলে 57 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একটি বস্তুর গলনাঙ্ক হিমাঙ্ক একই। তোমরা বলতে পারো পানির হিমাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে পানির গলনাঙ্ক কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস। কোনো একটি বস্তুর তাপমাত্রা যদি হিমাঙ্কের উপরে থাকে এবং হিমাঙ্ক যদি পারিপার্শ্বিক তাপমাত্রার চেয়ে বেশি হয়, বুঝে নিও কোনো একটি বস্তুর তাপমাত্রা যদি হিমাঙ্কের উপরে থাকে এবং হিমাঙ্ক যদি পারিপার্শ্বিক তাপমাত্রার চেয়ে বেশি হয়, আমি বুঝাচ্ছি। মনে করো একটি বস্তুর তাপমাত্রা, মনে করো যে মোমের তাপমাত্রা, হিমাঙ্ক তাপমাত্রা কত বললাম? 57, কিন্তু সেখানে উঠে আতে 58 বা 60, তাহলে অবশ্যই মোমটা তরল থাকবে। তবে পারিপার্শ্বিক তাপমাত্রায় বস্তুটি রেখে দিলে তা ধীরে ধীরে তাপ হারাতে থাকে। এখন যদি এই তরল মোমটাকে যদি আমি বাইরে রেখে দেই, তাহলে ধীরে ধীরে তাপ হারাতে থাকবে সেটা। ফলে এর তাপমাত্রা কমতে থাকবে। একটা পর্যায়ে তাপমাত্রা কমবে, তখন তাপমাত্রা হিমাঙ্কে চলে আসবে। যখন হিমাঙ্কে চলে আসবে তখন কিন্তু এটা কঠিন হওয়া শুরু করবে, তখন এটি কঠিন পরিণত হবে। যেমনটি মোমের ক্ষেত্রে হয়েছে। মোম যখন তরল অবস্থায় ছিল তখন এর তাপমাত্রা 57 ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। মোম সহ টেস্ট টিউবটিকে বিকার থেকে তুলে আনায় এটি ধীরে ধীরে তাপ ছেড়ে দেয়, ফলে তাপমাত্রা কমতে থাকে। এভাবে কমতে 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 তা হিমাঙ্কে পৌঁছায়, অর্থাৎ 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসে। তখন মোম জমে কঠিন অবস্থায় চলে আসে। তো এটা গেল এখানে একটি এক্সপেরিমেন্ট। তো এক্সপেরিমেন্ট পরবর্তীতে তোমাদের সাথে আরেকটি অধ্যায়ের পাঠ নিয়ে আলোচনা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।